আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল মিনাস ভিডিও মিনাস স্টুডিওতে আপনাদের আবার স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা শিখব হাউ ডু ইউ লার্ন ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইউজ রাইট প্যারাগ্রাফ। চলুন শুরু করি। আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপে। আমরা ডেস্কটপ থেকে আজকে আবারও চলে যাব আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইলে। আমরা পিডিএফ ফাইলে চলে যাচ্ছি। আমরা পিডিএফ ফাইলে চলে যাওয়ার পর আজকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব যে আসলে প্যারাগ্রাফ ধরে, ধরে যে কোড টুকু নিয়ে আলোচনা করে আমরা একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব, সেই ওয়েবসাইট ডেভেলপমেন্টে আসলে কি করে কি হয়? বা কেন থেকে কিভাবে বা কি করে কিভাবে সম্ভব একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা স্লোলি এবং খুবই ধৈর্য সহকারে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের সিএসএস কোডে। আমরা যেখানে আমাদের যে ওয়েবসাইটটা রেডি করা আছে সেই ওয়েবসাইটে আমরা চলে যাব। আচ্ছা, ওকে ১ মিনিট। অলরেডি সব কেটে দেই। এই যে আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। আমাদের এই ওয়েবসাইট একটা হালকা একটা ওয়েবসাইট। এই হালকা ওয়েবসাইটের মাঝে নাই কোনো আ বেশি কোনো কালার ইফেক্ট নাই, কোনো বেশি একটা কোনো কিছু আ এক্সটেনশন ইউজ করা নাই, কোনো কিছু নাই। সিম্পল একটা কোডিং, জাস্ট এই কোডিং এর ভিতরে কত কি ইউজ করে এটা সিম্পলি একটা ওয়েবসাইট তৈরি করে দিছে। আবার প্রত্যেকটার যে বেসিক জিনিসগুলো আছে, সেই বেসিক জিনিসগুলা কত সূক্ষ্মভাবে ধরে করা আছে। তো আমরা যদি কোড গুলো দেখতে পাই তাহলে কোড গুলোর যে প্রতিটা স্টাইল করে দেয়া আছে, যেমন সিএসএস স্টাইল গুলো যেরকম একটা ছোট্ট প্যারাগ্রাফ করে আছে, এটা প্যারাগ্রাফ করে আছে। এভাবে কিন্তু আমরা অনেক প্যারাগ্রাফ ধীরে মানে সামনের দিকে চলে যাচ্ছি এবং আস্তে, আস্তে ভালোভাবে শেখার জন্য আস্তে, আস্তে কাজ করতেছি। আমি আপনাদেরকে দেখাই যে আপনি কতদূর পর্যন্ত প্যারাগ্রাফ কোড নিয়ে চলে আসছি। একটা প্যারাগ্রাফ ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। আজকে ৭ নাম্বার প্যারাগ্রাফের মাঝখানে আছি। মানে এই ৭ টা প্যারাগ্রাফের মাঝখানে অ্যা টোটালি ৬ টা শেষ হওয়ার পর ৭ টায় চলে আসছি এবং বাকি আরো যে সিএসএস স্টাইলের প্যারাগ্রাফ গুলো আছে, আমি যদি আরেকটু গুনতে শুরু করি। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা। টোটালি আরো ৭ টা। ৭ টা শেষ করে আসছি এবং এরপরে আরো ৭ টা আছে। তারপরেই যদি আমি দেখাইতে চাই যে আমাদের এই ওয়েবসাইটটার যে সিএসএস কোড এর প্যারাগ্রাফের অংশটুকু ধরে যেভাবে সিএসএস কোড কমপ্লিট করে দিছে এই অংশটুকুর মাঝখানে, এই ওয়েবসাইটের মাঝখানে, তাহলে আরো ৭ টা এখনো বাকি আছে। তাহলে বুঝতেছেন যে আসলে কি অবস্থা, যে প্যারাগ্রাফ ধরে সুন্দর করে আস্তে, আস্তে শিখতে গেলেও আমাদেরকে কত স্লোলি এবং কত মনোযোগ সহকারে, কত ধৈর্য সহকারে আমাদেরকে শিখতে হবে। আর যে জিনিসগুলো আমি আপনাদেরকে আলোচনা করছি, আপনাদেরকে বলে বুঝাইছি যে আসলে আমি যদি এইটুকু প্যারাগ্রাফকে নিয়ে ধরে আজকে আপনাদেরকে শেখাই, তো এতটুকুই আপনারা আলাদা করে শিখে রাখবেন। যেমন এই যে আমি আলাদা করে সিএসএস স্টাইলের যে প্যারাগ্রাফের অংশটুকু ডিটেইলস ভালোভাবে বোঝার জন্য আমি একটা পিডিএফ ফাইল করে রাখছি আপনাদের জন্য। এটা একটা আবার পরবর্তীতে আবার অন্য প্যারাগ্রাফের অংশটুকু নিয়ে এসে সেটাকে সুন্দর করে পিডিএফ ধরে আপনাদেরকে শেখাবো। সেটা একটা। তো এভাবে যদি আমি আপনাদেরকে শেখাইতে যাই, তাহলে কিন্তু আমার এই সিম্পল একটা ওয়েবসাইটে কিন্তু অনেকদিন সময় লেগে যাবে। তো আমি চাই যে আসলে সময়টা লাগুক। কারণ সময় যত তাড়াতাড়ি লাগবে ততই কিন্তু একটা জিনিসটার মূল্য বাড়তে থাকে বা একটা জিনিস অনেক মূল্যবান হতে শুরু করে। আর যদি আমি বলি যে না, এইটুকু একটা ওয়েবসাইটের যে কোড আছে, সিম্পলি যে কোড গুলো আমরা দেখতেছি সেই কোড গুলো আমরা ইচ্ছা করলে আজকেই ৭ টা প্যারাগ্রাফের আলোচনা টোটালি শেষ করে দিতে পারি। আলোচনা শেষ করলে কি ভাই আলোচনা থেকে আমরা টোটালি শিখতে পারবো? না। আসলে সুন্দর করে শেখার জন্য যে কি, কেন, কিভাবে বা কোথা থেকে কিভাবে কি হচ্ছে এটাকে ধরে যদি আমরা একটার পর একটা বেসিক নিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু আমাদের বেসিক জিনিসগুলো প্রতিটা ওয়েবসাইটই পার ওয়েবসাইটেই কিন্তু আমাদের কাজে লাগবে। আমরা আসলে জিনিসটা শিখে রাখি। আমাদের এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট অনেকটা হার্ড, অনেকটা আ শৌখিন একটা বিষয়। অনেক শেখার একটা অনেক বড় একটা পার্টস। শিখতে পারলে এটা অনেক মজার একটা বিষয়। আপনারা সবাই জানেন। শিখেন, আমি শিখি আমার মনের আগ্রহ নিয়ে, আপনারাও শিখবেন আপনাদের মনের আগ্রহ নিয়ে। আসলে আগ্রহ ছাড়া কোন কিছু সম্ভব না। আমি যে আজকে
আমার যতটুকু টিউটোরিয়ালের মাঝখানে আমি আপনাদেরকে শিখাইছি সেখান থেকে আজকে ৭ নম্বর টিউটোরিয়ালে চলে আসছে। তো ৭ নম্বর টিউটোরিয়াল এবং প্যারাগ্রাফ যদি আমি দেখি যে আপনাদেরকে আসলে ৬ টা প্যারাগ্রাফই আমি ধরে শিখাইছি। তো আজকে ৭ নম্বর প্যারাগ্রাফে ৭ নম্বর টিউটোরিয়ালে আমি চলে আসছি। তো এভাবে যদি আমি আপনাদেরকে শেখাইতে যাই তাহলে এখানে সিএসএস কোডের স্টাইলে আমার কিন্তু হিসাব করা শেষ। যে অটোমেটিক্যালি আরো ৭ টা টোটালি আমি সিএসএস এর যেটুকু আমার ওয়েবসাইট সেই সিম্পল একটা ওয়েবসাইটে আমি কিন্তু সিএসএস কে কোডেই শেষ করতে আরো ১৪ টা আমাকে টিউটোরিয়াল দিতে হবে। সরি আরো ৭ টা দিতে হবে। ৭ টা অলরেডি হয়ে গেছে আজকে সহ। আরো ৭ টা দিতে হবে। তাহলে এইটুকু একটা ওয়েবসাইট। সিম্পলি একটা এইটুকু ওয়েবসাইট। এটার মধ্যে কি আছে যার মধ্যে এখানে আমি আলোচনা করতে গিয়ে ১৪ টা সিএসএস এর কোডিং স্টাইল শিখে যাচ্ছি। তো আমি কি এর পরবর্তীতে যেকোনো একটা সিম্পল ওয়েবসাইট বা এরকম কোনো একটা ওয়েবসাইট যদি আমি করতে চাই, করতে গিয়ে আমি যদি ওরকম সিএসএস এর যে কোডের স্টাইল গুলা বা আমার যে প্যারাগ্রাফের স্টাইল গুলো আমি যদি এভাবে ধরে রেখে একটু তারতম্য বা একটু ডিফারেন্ট করে নেই তাহলে কি আমি ভালো কিছু করতে পারবো না? অবশ্যই পারবো। আমার সেটুকু আমার কনফিডেন্স আছে বা আপনাদের সকলের থাকুক আমি আশা করি আপনারা সবাই শিখতে থাকেন। শিখতে থাকলে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শিখবেন তাহলে কিন্তু একসময় কাজে লাগবে। তো আসলে ১ মাসে না ২ মাসে না ৩ মাসে না ৬ মাসেও না আমি টোটালি আপনাদেরকে আমি খুবই ধৈর্য সহকারে শেখাইতে চাই। টোটালি ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর বা একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে গিয়ে কিন্তু অনেক বড় ওয়েবসাইট ডেভেলপাররা তারা কিন্তু অনেক লং টাইম নিয়ে নেয় এবং তারা কিন্তু আজীবনভর সেটাকে আপডেটিং রাখতে তাদের কিন্তু এক কথায় সেই ওয়েবসাইটের কখনো শেষ নাই। প্রতিটা মুহূর্তেই চাচ্ছে যে আপডেট তো ওকে ঠিক আছে কোডিং এর মাঝখানে ঢুকে সেই জগৎটাকে চেঞ্জ করে দিচ্ছে। তার মানে তাদের যে ওয়েবসাইটটা তারা কি কমপ্লিটলি শেষ করে ফেলতেছে? না। তার মানে আমি যদি বলি যে আমি এটুকুকে শেষ করে দেব আজকে ১ মাসে তাহলে কি আমার কাজ শেষ? না। আমি চাই যে এটাকে সুন্দর করে মডিফাইড এবং এটাকে সুন্দর করে পরিবর্তন করতে কি পরিবর্তনে কি হচ্ছে, কেন হচ্ছে? এটুকুকে যদি আমি আপনাদের মাঝখানে আলোচনা করি ৫ বছর ধরে তারপরেও কিন্তু শেষ হবে না। কিন্তু আমি যতদিনে আলোচনা করব আমি সহ আপনারা সহ সবাই কিন্তু শিখতে পারবেন। খুব সিম্পলি একটা জিনিসের শুরুতে কিছু থাকে বেসিক, সেই বেসিক গুলা কিন্তু কখনোই ডিলেট হওয়ার মতো না বা কখনো পরিবর্তন হওয়ার মতো না। আবার যেমন নিচে যে আমাদের অংশটুকু আছে কোডিং এর স্টাইলের যেমন হেডারটা আমি দেখালাম, ফুটারটা যেমন আছে যে এই যে HTML দিয়ে ক্লোজ করে দিছে, এটা কিন্তু কখনো পরিবর্তনের মতো না বা এটা পরিবর্তন হবেই না। তো ওয়েবসাইটে যদি আমরা কিছু জিনিস শিখে রাখি সেটা কিন্তু কখনো পরিবর্তন হয় না। যেটা পরিবর্তন হয় সেটা আপডেট। আমরা যদি আপডেটটাকে চিনতে পারি, আমরা যদি আপডেটের সঙ্গে থাকি তাহলে কিন্তু আমাদের একটা ওয়েবসাইট সুন্দর করে আমরা করতে পারি। আমরা সেটা কিন্তু শিখে রাখতে পারি। আমরা কিন্তু অনেক ভালো কিছু করতে পারবো। তো অবশ্যই আমার সঙ্গে থেকে আপনারা ভালোভাবে শেখেন প্লাস আমার সঙ্গে না থেকেও আপনারা আরো আদার্স কারো কাছ থেকে ভালোভাবে শিখে সুন্দর করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর কাজ করেন, কাজ শেখেন। আমি আশা রাখি আপনারাও ভালো কিছু করতে পারবেন। তো আজকে যতটুকু অংশ আমার সিম্পলি একটা ছোট একটা পিডিএফ আছে আজকে। আমি তার জন্য একটু আমার বিস্তারিত আমার যে জগৎটা আছে সেই জগতে চলে গেলাম। মানে কোডিং স্টাইলের যে জগৎটা আছে সেই জগতের মধ্যে চলে গিয়ে একটু সুন্দর করে আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারাও একটু ভালোভাবে বুঝেন, শোনেন যে কিসের জন্য আসলে এত ইন্টারেস্ট, কি কারণে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে চায় সবাই। আবার অনেকে হোঁচট খেয়ে অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে অনেক সময় ভয়ে আতঙ্কিত হয়ে চলে যায়। তো আসলে এই ভয়টা থাকা যাবে না। বা এই ভয় থেকে কিন্তু কোনো কিছু জয় করা যায় না। আমরা চাবো যে কি এর শেষ at the end এবং at the starting কিভাবে কেমন করে করছে আমরা সেটা পুঙ্খানুভাবে জানতে শিখতে চেষ্টা করব। তাহলে কিন্তু আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট ভালোভাবে করতে পারবো। তো আমার এইটুকু আলোচনা থেকে আমি আমার পরবর্তী টপিকে চলে যাচ্ছি। আমি আজকে আমাদের যে প্যারাগ্রাফের অংশটুকু আছে সেই প্যারাগ্রাফের অংশটুকু ধরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শিখতে থাকেন। তাহলে অবশ্যই ভালো হবে। আমি হালকা একটু জুম আউট করে নিলাম। এখানে আমাদের ১ম এ কি আছে? ১ম লাইন ডট কার্ড একটু স্পেস আছে এবং H2 হেড ট্যাগ বা আমরা হেড ট্যাগ যে H2, H1, H3, H4, 5, 6 এরকম হেড ট্যাগ যেগুলো থাকে বা শিরোনাম নিয়ে যেগুলো থাকে আমরা যে ওয়েবসাইট গুলো দেখি যেমন এটা একটা হেড
হেডলাইনস, এটা একটা হেডলাইনস। এটা হেডলাইনে কিন্তু ফন্ট থেকে এর সুন্দর করে কিন্তু আহ, জিনিসটা চেঞ্জ করা আছে। এটা হেডলাইনে কিন্তু আবার ফন্ট থেকে সবকিছু চেঞ্জ করা আছে। এটা কেন ছোট হলো আমাদের কিন্তু জানতে হবে, এটা কেন বড় হলো বোল্ড হলো এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে কিন্তু আমরা বুঝতেছি যে এভাবে ওয়েবসাইটের কি কারণে কি পরিবর্তন হয় আর কিভাবে করলে আমরাও ভালোভাবে শিখতে পারবো, তাহলেই কিন্তু সম্ভব। যেমন H2 হেড ট্যাগের একটা সেকেন্ড নাম্বার লাইন বা প্যারাগ্রাফের দ্বিতীয় লাইন, তো এটা কিন্তু বোঝা যাচ্ছে H2 তে। H1 তাহলে বোঝা যাচ্ছে অবশ্যই এটা, যদি আমরা বলি যে এটাকে H1 রেখে দেবো তো অবশ্যই এটাকে H1 রেখে দেবো। এবং এভাবে কিন্তু আমরা H1 এর সাথে সুন্দর করে বোল্ড ফন্টে রাখবো বা ইটালিক ফন্টে রাখবো বা আদার এক্সট্রা অন্য কোনো ফন্টে রাখবো, সেভাবে কিন্তু আমরা রেখে দিয়ে কাজ করতে পারবো। আমাদের এই ইচ্ছা, আমরা কিন্তু ইচ্ছা করলে আমরা সবকিছু চেঞ্জ করে দিতে পারি, কিন্তু আমাদের কিন্তু আগে শিখতে হবে। আমাদের কিছু শেখার জন্যই আমি বা আপনারা সবাই কোথা থেকে কিভাবে ভালোভাবে মনের মতো করে স্বাচ্ছন্দ্যে শিখতে পারবেন সেখানেই আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এভাবেই আপনারা শিখতে থাকেন। এখানে যেটা আছে কার্ভ, এক কথায় কার্ড হচ্ছে একটা সিলেক্টর। আমরা সিএসএস এর মাঝখানে যা যতটুকু যেভাবে ইউজ করব লিখবো সবকিছু কিন্তু আমাদের ইফেক্ট করবে সেটা এইচটিএমএল এ গিয়ে। আমরা যখন এইচটিএমএল এর কোড গুলো ইউজ করব সুন্দর করে সাজাবো, তখন কিন্তু আমাদের যে সিলেক্টরে আমরা এখানে ডট কার্ড দিয়ে লিখতেছি, এই সিলেক্টরটা কিন্তু ওখানে আমাদের সুন্দর করে ইউজ করা হবে। তো এইখানে কিন্তু আমাদের এই যে যেমন ডিপ ক্লাস, আমি কিন্তু বলছি যে কার্ডটা একটা কিন্তু ক্লাস, একটা শ্রেণী। এই শ্রেণীটাকে আমরা HTML এর ভিতরে কিভাবে ইউজ করব সেটাও কিন্তু আমরা ডিপ ক্লাস দিয়ে বুঝাই দেবো যে এটা একটা আহ, কোন ক্লাসের কোন অংশটুকুকে নিয়ে কাজ করতেছে, সেটা হচ্ছে আমাদের ডট কার্ডের অংশটুকু নিয়ে কাজ হচ্ছে। তো এই ডট কার্ডের ভিতরে যে অংশটুকু আছে সেটা কিভাবে আবার পুরো HTML এর ভিতরে নিয়ে গিয়ে কাজ করবে, তখন কিন্তু আমরা HTML কোডের প্যারাগ্রাফে চলে গেলে তখন বুঝতে পারবো। আপাতত আমরা সুন্দর করে একটা প্যারাগ্রাফ ধরে একটা প্যারাগ্রাফের পরে আর একটা প্যারাগ্রাফের পরে এইভাবে আসতে থাকি, তাহলে আমরা কিন্তু ভালোভাবে শিখতে পারবো। ধৈর্য সহকারে শিখতে থাকি, ধৈর্য না হারাই। এর জন্য আসলে অনেকটা বড় চেষ্টা নিয়ে নেওয়া, যে 1 বছর হোক 2 বছর হোক আস্তে আস্তে করে শিখতে থাকি, তাহলে কিন্তু ভালো কিছু করা যায়। তো ডট কার্ড একটা সিলেক্টর, আমরা জানি সিএসএস এর এটা একটা সিলেক্টর। এবং আমি আপনাদের আবারও বলে নিচ্ছি যে আমি কিন্তু আসলে প্রফেশনাল একজন ওয়েবসাইট ডেভেলপার না। আমিও আপনাদের মতন বেসিক স্টার্টিং থেকে শুরু করে সবকিছু অ্যাডভান্সও না বা এক কথায় স্ট্যান্ডার্ডও না, বিগিনার হিসেবে শুরু করতেছি এবং শুরু করছি। এটা থেকে শেখার যে একটা মজা আছে সেটাও একটু পাইছি। তো এভাবে কিন্তু আমি শিখতেছি, আপনাদেরকে শেখানোর জন্য আমি কিন্তু এখনো অ্যাডভান্স বা স্ট্যান্ডার্ড পর্যায়ে যাইনি। তাই যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা কোথাও পেয়ে থাকেন আপনারা, তাহলে অবশ্যই আমাকে ক্ষমার চোখে দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই স্নেহ করবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসার সঙ্গে থাকবেন। আর যতটুকু পারছি তো অবশ্যই আপনারা সবাই 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 শিখেন, আপনারা সবাই শিখেন। অবশ্যই ভালো লাগবে, একসময় ভালো কাজ করতে পারবো। একসময় যদি আমাকেও চান, কখনো পাশে নিতে চান, তাহলে অবশ্যই জানাবেন, আমিও আপনাদের সঙ্গে থেকে কাজ করব। তো এটা একটা আমাদের সিলেক্টর চলে গেল সিএসএস এর কোডে। এবং প্রথমে যেটা আসতেছে একটা ছোট্ট একটা ব্র্যাকেটের কাজ, যে সিএসএস স্টাইলের মধ্যে ইউজ করা হয়, যেমন থার্ড ব্র্যাকেটটা কি আমরা একটু আলোচনা করি। এখানে যেমন আমরা বললাম যে এখানে একটা স্পেস আছে, এই স্পেসের গুরুত্বটা কিন্তু অনেক। এই যে স্পেসের যদি আমরা গুরুত্বটা দেখি, তাহলে কিন্তু এই স্পেসটাই বলে দিচ্ছে যে H2 যে আমাদের হেডলাইন বা হেড ট্যাগ আছে, সেই হেড ট্যাগের পুরোটাকে নিয়ে কাজ করো বা পুরোটাকে স্টাইলের মধ্যেখানে রেখে সুন্দর করে স্টাইল করো। তাহলে এইটার মূলত যে একটা, আমি বললাম যে স্পেস আছে, এই স্পেসটাই মূলত কিন্তু সুন্দর করে পলিটিকেট করে দিচ্ছে যে H2 টাকে সুন্দর করে সাজাও। তো এরপরে যেটা আছে যে প্রথমে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে দ্বিতীয়তে আমাদের আছে সেখানে থার্ড ব্র্যাকেট ইন করা আছে। থার্ড ব্র্যাকেট ইন মানে এখানে শুরু করা আছে কার্লি ব্রেস শুরু। আমাদের HTML এর CSS এর কোডের শুরুতেই যে সূচনা যে একটা থাকে সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে। এই থার্ড ব্র্যাকেটটা দিয়ে আমরা সুন্দর করে শুরু করে দিছি। তো এরপরে যেটা আছে আমরা একটু দেখি যে মার্জিন টপ, আমাদের উপরে যে একটা টপ মার্জিন থাকে সেই মার্জিনটা, এখানে আর একটা আছে মার্জিন বটম, নিচে যেটা থাকে সেটা। তো এখানে জিরো করা আছে, আসলে জিরোতে আমরা বুঝি যে উপরে মার্জিনটা জিরো থাকবে বা মার্জিন পুরোটা ফাঁকা থাকবে। মার্জিন আসলে কিচ্ছু থাকবে না, মার্জিনের কোনো আহ, লেখা থাকবে না বা ফাঁকা থাকবে টোটালি, এরকমই জিরো করা আছে। তো আসলে এটা যদি আমি আপনাদেরকে দেখাই যে মার্জিনটা কি কারণে এরকমটা হচ্ছে, আমরা যদি আবারও একটু সিম্পলি এখানে চলে যাই,
আমরা যে HTML এর কোডের যে H2 হেড ট্যাগ হেড টু দিয়ে শুরু করছি, তাহলে আমরা দ্বিতীয় যে লাইনটা আছে আমরা এই লাইনটাকে ধরলাম যে হেড টু। কারণ দ্বিতীয় যেহেতু আছে, প্রথম লাইনটা হচ্ছে H1, সেটা যে একটু বড় করে আছে ওখানে, যেহেতু আমরা এখানে দেখে যে বক্সের মাঝখানে আমরা দেখবো সেটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো। তো এটা যদি আমরা দেখি H2, তাহলে কিন্তু এই যে H1 থেকে H2 এর যে গ্যাপ, অবশ্যই এই গ্যাপটার মাঝখানে যে একটা অংশ বলছে ফাঁকা কতটুকু থাকবে, টপ, মানে এই লাইনটাকে আমি উপরের লাইন থেকে নিচে নিয়ে রাখবো, কিন্তু উপরে আমার ফাঁকা কতটুকু থাকবে, নিচে আমাদের ফাঁকা কতটুকু থাকবে। আমি যদি দেখি এই লাইন থেকে এই লাইনের যে গ্যাপটা আসছে, এটা কতটুকু গ্যাপ আছে, কিন্তু এইখান থেকে যে নিচে আর একটা গ্যাপ আছে সেটা কতটুকু আছে। এখানে কিন্তু কি সুন্দর করে সাজানোটা বা গোছানোটা কিন্তু H1 H2 এভাবে কিন্তু দেয়া আছে যে আসলে মার্জিন টপ এবং মার্জিন ডাউন যে কতটুকু অংশ কিভাবে কাজ করবে, কতটুকু কিভাবে বুঝাই দিছে। তো আচ্ছা, এখানে আমি আর একটু আলোচনা করি মার্জিন টপ। আমি উপরে যে মার্জিনটা আপনাদেরকে দেখাইলাম, যে এই যে একটা এই লাইনের সেকেন্ড লাইনের যে উপরে যে একটা মার্জিন থাকে, এই জায়গাটুকু ফাঁকা রাখার জন্য আমাদের যে একটা মার্জিন ইউজ করছে, সেটা যে পরিমাণ দেয়া আছে সেটা হচ্ছে 0। আরেকটা যে মার্জিন বটম যদি আমরা চিনি, যে অবশ্যই মার্জিনটা আমরা এই অংশটুকুকে যেহেতু নিয়ে কাজ করি H2 কে নিয়ে, তাহলে এর নিচে যে মার্জিন বটমটা আছে সেটা কত পিক্সেলে দেয়া আছে, সেটা অবশ্যই এখানে দেখি একটু সুন্দর করে। পিক্সেল দেখা যাচ্ছে এখানে 16 পিক্সেলের। তাহলে অবশ্যই নিচে যে ফাঁকা ফাঁকা জায়গাটা থাকবে মার্জিনের মতো করে, এইটুকু থেকে এই স্কেল থেকে এই স্কেল বরাবর এই অংশটুকু থাকবে 16 পিক্সেলের। তাহলে উপরের হেডলাইন H1 থেকে বা হেড ট্যাগ H1 থেকে নিচে যে সেকেন্ড হেড ট্যাগ H2 দিয়ে নিচে বলতে নিচে এর মাঝখানে H2 এর উপরে যতটুকু থাকবে সেটুকু থাকবে 0, এবং H2 এর নিচে যতটুকু থাকবে সেটুকু থাকবে 16 পিক্সেলের। তাহলে অবশ্যই এটুকু আমাদের বোঝা শেষ। এবং ফন্ট সাইজ দিয়ে থাকবে আমাদের ফন্টটা, আমরা যে স্টাইলটা দেখতে পাচ্ছি, এই যেটা আমাদের লেখাটা, এটা যেমন ফন্ট আমরা দেখতেছি একটা ফন্ট বোল্ড ভাবে করা আছে, সুন্দর করে গাঢ় করে দেয়া আছে, আমরা বুঝি ইজিলি। একটু সিম্পল লেখা থেকে সেটাকে যদি আমরা একটু গাঢ় করে দিই তাহলে কিন্তু এটা বোল্ড হয়ে যায়। আর যদি আমরা এটাকে সুন্দর করে একটু বাঁকা করে দেই তাহলে কিন্তু ইতালিক হয়ে যায়। আবার যদি লেখাটা সুন্দর ওই মসৃণে রেখে বা ওরকমই কোনো একটা আপডেটিং এ করে আমরা ইউজ করে থাকি, তাহলে কিন্তু এখানে সেটা ফন্ট সাইজ রিম হয়ে যায়। তো আসলে আজকে আরো একটা নতুন আলোচনা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রিমটা কি কাজ করে বা রিম কেন ইউজ করা হলো। এখানে তো আমরা অনেক সময় ফন্ট সাইজ দেখছি পিক্সেলে থাকায়, পিক্সেল থাকার পরেও এখানে রিম কেন ইউজ করি। তো আমরা যদি মার্জিন টপ যে আছে সেটা 0, এবং মার্জিন বটম যেটা আছে 16 পিক্সেলে, সেটা যদি বুঝে থাকি তাহলে আমরা ফন্ট সাইজ চলে যাচ্ছি। ফন্ট সাইজে আমরা দেখতেছি 1.3D। তো 1.3 রিমে এখানে গিয়ে আমরা রিমটা কেন ইউজ করতেছি, এই রিমে চলে যাব। মাঝখানে এখানে অনেক সুন্দর করে আলোচনাগুলো সাজাই গুছানো আছে, আপনারা সুন্দর করে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন, করে নেবেন। এখানে ফন্ট সাইজ ৫ নম্বর আলোচনার মাঝখানে আমরা আসছি। এখানে আমি আলোচনাটা করেই শেষ করব। ৫ নম্বরে আছে ফন্ট সাইজ। ফন্ট সাইজে এখানে 1.3 রিম দেয়া আছে। রিমটা কি কারণে? এখানে রিম কি বা রিম কেন? আমরা এইটুকু একটু জানার চেষ্টা করি। কারণ আমরা একটু ভালোভাবে শেখার চেষ্টা করছি। প্রপার না শিখে যদি আমরা ডিসকাস করি, সেটাও কিন্তু আমার বা আপনাদের সকলের জন্য একটা অ্যা হযবরল হয়ে যাবে। সুন্দর করে বুঝতে পারবেন। রিমটা কি? রিমটা কি? আসলে রিম হলো রুট ইএম। রিম আর এর পূর্ণরূপ হচ্ছে রুট, পাশাপাশি ইএম যেহেতু সুন্দর করে দেয়া আছে তার জন্য ইএম, রুট ইএম। এটা পুরো ওয়েবসাইটের মূল রুট। এটা পুরো যে আমাদের ওয়েবসাইটটা দেয়া আছে, আমাদের যে সুন্দর করে ওয়েবসাইট আমরা পাইছি, এই পুরো ওয়েবসাইটের একটা সুন্দর করে রুট বা ফন্ট এর উপর ডিপেন্ড করবে। ফন্ট সাইজের উপর ডিপেন্ড করবে, ফন্ট এর উপর ডিপেন্ড করবে। আমরা যদি এই যে এখানে যেমন এটা একটা ফন্ট দেখতেছি এই স্টাইলে এই লেখার, তাহলে এইটা যে আমরা H2 দিয়ে প্রমাণ করে যাচ্ছি সেটা একটা স্টাইল। আবার এইটুকু যে আমরা দেখতেছি এটা কিন্তু H2 এর একটা প্রমাণ। এটা কিন্তু একটা সুন্দর, এটা H2 এর প্রমাণ না, কারণ এটা কিন্তু একটু অন্য কালার করে দিছে বা একটু বোল্ড মতো করে একটু কম বেশি করে দিছে। কিন্তু এইটা এইটা এই যে লেখাগুলো, এগুলো কিন্তু আমরা দেখতেছি যারা যা বুঝতেছি যে H2 এর মাঝখানে বা H2 এর মাঝখানে, সেগুলো কিন্তু আসলে সবই এই ওয়েবসাইটের মূল যে রুট আছে সেই রুটটা করবে ফন্ট সাইজের উপর ডিপেন্ড করে, সেটা কিন্তু রিম ইউজ করে একবারই বলে দেওয়া আছে সিএসএস স্টাইলে। তার মানে পেজের মাঝখানে যত আমাদের H2 এর ট্যাগের আমরা
আ হে যে লেখাগুলো পাবো বা প্যারাগ্রাফের মাঝখানে যে লাইনগুলো পাবো সেগুলো কিন্তু আমাদের 1.3 রিমেক করে দেয়া আছে এবং এরকম সবগুলো লাইনই কিন্তু এরকম সুন্দর করে দেখাবে এবং পুরো ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে সেটা রুট করবে এবং সেটার জন্যই আমাদের অবশ্যই এখানে হয়তো রিম ইউজ করে দেয়া আছে। কারণ এখানে রিম ইউজ করা মানে একটা ইফেক্ট আলাদা করে সুন্দর করে চালু রাখছে। পিক্সেল করে দেয় নাই। পিক্সেল করে দিলে কিন্তু ওটাই অবস্থায় থাকে। কিন্তু কখনো চেঞ্জ হয় না। যেমন আমি যদি এখানে দেখি যে এইখানে যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু আছে সুন্দর করে। কিন্তু এই লাইনটাও কিন্তু সেম একই। তাহলে আমি যদি রিমটা ইউজ না করে এখানে যদি পিক্সেল ইউজ করতাম, তাহলে অবশ্যই এই লাইন এবং এই লাইন এবং এই লাইন এই যে পরবর্তী যে লাইনগুলো আছে পুরো পেজের মাঝখানে, উপরে থেকে নিচে সবগুলো লাইনে আলাদা, আলাদা করে কিন্তু আলাদা করে আরেকটা করে আরেকটা লেখা রাখতো। লেখা লাগতো আমার কাছে মনে হচ্ছে। তাহলে এই জিনিসটার কারণে হয়তোবা এক কথায় লিখে দেওয়াটাই হচ্ছে এখানে রিমের ব্যবহার। তো একটু আলোচনাটা ভিতরে চলে যাই। ভিতরে গিয়ে ভালোভাবে শিখতে থাকি। বেশিরভাগ ব্রাউজারে OneDream সমান ষোল পিক্সেলে থাকে। তাহলে OneDream এর মিন বা মানেটা হচ্ছে কি ১৬ পিক্সেল। তাহলে 1.3 ডিম এর মানে হচ্ছে কি ১৬ কে আমরা যদি 1.3 দিয়ে গুণ দিয়ে দেই তাহলে মানেটা হচ্ছে 20.8 পিক্সেলে। অর্থাৎ প্রায় সমমান ২১ পিক্সেলের সমান। কিছু উদাহরণ আমরা নেই যেমন 1 ডিম সমান ১৬ পিক্সেল, 1.2 ডিম সমান কত দেয়া আছে আমাদের এখানে ১৯.২ পিক্সেল। আসলে এই 1.2 রিম, 1.3 রিম, 1 রিম এগুলো কিন্তু প্রতিটা পিক্সেলেই থাকে ফিক্সড করা এবং সেই পিক্সেল গুলো নিয়ে কিন্তু ফন্ট গুলো চেঞ্জ হয়ে লেখাগুলা কিন্তু চলে আসে। তো চলে আসার পরে কিন্তু আমাদের পুরো ওয়েবসাইটের সমস্ত লাইন H2 এর লাইনগুলো কিন্তু এক কথায় আমরা একটা দিয়েই করে দিতে পারি। এখানে কিন্তু বারবার আর বলতে হয় না যে আসলে 1.2 রিম বা ১৬ পিক্সেল বা ২০ পিক্সেল বা ১৯ পিক্সেল এরকম করে বারবার লেখার কোনো প্রয়োজন হয় না। তো এটা কিন্তু একটা অনেক সুন্দর একটা বিষয়। আপনারা সবাই শিখতে পারলেন। আবার যেমন এখানে রিম কথাটা ইউজ করে আমরা কিন্তু পিক্সেলটাকে অনেক সময় গায়েব করে দিচ্ছি। তো পিক্সেলটা কিন্তু আর ইউজ করতেছি না। পিক্সেল কিন্তু আছে। কারণ 1 রিম সমান আমরা বুঝতেছি যে ১৬ পিক্সেল। আবার ১.2 রিম সমান দেখতেছি 19.2 পিক্সেল। তো এভাবে কিন্তু আমরা ফন্টের সাইজটাকে ধরে ফন্টের আকার আকৃতিটাকে সুন্দর করে চেঞ্জ করে দিতে পারি। তো এভাবে আপনারা শিখবেন, ব্যবহার করবেন, প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু অনেক ভালো হবে। তো আজকে আমরা আর দেখি কোনো চেঞ্জ আছে কিনা। পিক্সেল অর্থাৎ রিমের পার্থক্য। এই দুটোর মাঝে পার্থক্য। মানে আমরা যদি পিক্সেল দিয়ে দেই তো পিক্সেলই থাকবে। কিন্তু রিম যদি দিয়ে দেই তাহলে কিন্তু পুরো রুট ফন্ট সাইজ পরিবর্তন হ হবে এবং সেই অনুযায়ী বড়-ছোট হবে। তাহলে রিম ব্যবহার করাটা আমাদের জন্য এখনকার একটা ডিজিটাল ওয়ে বা ডিজিটাল সুন্দর করে আ ডেভেলপারদের একটা পছন্দনীয় একটা আ ব্যবহার আমরা বুঝতেছি, আমরা ব্যবহার করতেছি। তো সুন্দর করে এটা কি করে আমাদেরকে ডিজাইন আরো নমনীয় বা ফ্লেক্সিবল করে দেয়। তো এট দ্য এন্ড কি আছে 6 নাম্বার যেটা আছে আবার থার্ড ব্র্যাকেট আউট। এটার মানেটুকু হচ্ছে আমরা যেমন থার্ড ব্র্যাকেট ইন দিয়ে বুঝতেছি যে আমাদের সিএসএস কোডের স্টাইলের শুরুতেই আমাদের থার্ড ব্র্যাকেট ইন দিয়ে শুরু করতে হয় এবং সুন্দর করে কোডগুলো লিখে মাঝখানে রেখে দিতে হয় এবং শেষে আরেকটা ইউজ করতে হয় সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট আউট। সরি কোথায় গেল? থার্ড ব্র্যাকেট আউট। এই থার্ড ব্র্যাকেট আউটটাকে কিন্তু দিয়ে আমরা সুন্দর করে কার্লি ব্রেস শেষ করে দিতে পারি। মানে আমাদের আর কোন কাজ নাই। আমরা এখন সুন্দর করে ক্লোজ করে দিলাম। থার্ড ব্র্যাকেট আউট দিয়ে। মানে ডট কার্ড এর ভিতরে এর যত স্টাইল ছিল সব এখানেই শেষ। পুরো কোডের মানেটুকু হচ্ছে এক কথায় যে মানে দাঁড়াচ্ছে এই যে আমাদের এইটুকু প্যারাগ্রাফের সারাংশটুকু যেটুকু আছে সেটুকুর মানেটা হচ্ছে ডট কার্ডের ভিতরে H2 এর উপরের ফাঁকা থাকবে 0 পিক্সেল। উপরে আমরা যতটুকু দেখতেছি যেমন এটা এরকম থেকে এরকম 0 পিক্সেল এরকম মার্জিন একটা থাকবে ফাঁকা থাকবে 0। এটা মার্জিন যেমন এটা থেকে এটা মার্জিন উপরে যে অংশটুকু ফাঁকা আছে 0 এখান থেকে এখানে ফাঁকা থাকবে 0। এই অংশটুকু থেকে যে আমাদের উপরে একটু ফাঁকা থাকবে 0 এখান থেকে এখানে একটা 0 এইভাবে কিন্তু 0 থাকবে। যে লাইন যত বাড়ে এই H2 লাইন যত ও ওই যতটুকু জায়গা জুড়ে এর ভিতরে ইউজ করা আছে সেটার উপরে ফাঁকা থাকবে 0। নিচে যতটুকু ফাঁকা থাকবে সেটাকে আমরা বুঝিয়ে দিচ্ছি যে 16 পিক্সেলের ফাঁকা থাকবে এবং লেখার আকারটা হবে এখানে রিম সাইজের 1.3 রিম 20 পিক্সেলের
প্রায় 21 পিক্সেলে দেয়া আছে। তো এভাবে কিন্তু এই অনুযায়ী সে কাজ করবে। তো আজকে আমরা সুন্দর করে বুঝতে পারলাম। বুঝার পরেও আমরা কিন্তু একটা সুন্দর করে এখানে অনেক এক্সাম্পল দেয়া আছে। আমরা কি করি? একটু সুন্দর করে চেঞ্জ করে দেখি। আমরা কিন্তু চেঞ্জ করে দেখার পর বুঝতে পারবো যে আসলে এটার কাজটা কেমন হচ্ছে। 1.3 ডিম দেয়া আছে। আমরা 1.3 এর জায়গায় যদি আমরা কি করি? 2 ডিম দেই। ওকে অবশ্যই 2 ডিমটাই কপি করি। আমরা 2 ডিমটা মনে রাখি, কপি করার দরকার নেই। আমরা সুন্দর করে ওখানে গিয়ে ইউজ করব। তো এখানে গেলাম। আমাদের কোথায় কাজটা হচ্ছে সেটা? কার্ড 2 ডট কার্ড এর S2 এর এখানে 1.3 ডিএম এর জায়গায় আমরা এখানে ইউজ করে দেব 2 ডিএম। আচ্ছা 2 ডিএম দিলাম। এখন আমি একে সুন্দর করে সেভ করে দেব। সেভ করার সঙ্গে সঙ্গে সেভ করে দিচ্ছি দাঁড়ান একটু। সেভ। এখন আমি ব্রাউজারটাকে সুন্দর করে সরি ওয়েবসাইটটাকে একটা সুন্দর করে ব্রাউজারের মধ্যে নিয়ে আসি। আচ্ছা আমরা কিন্তু একটু দেখে বুঝতে পারতেছি যে আসলে আমাদের যে লেখাগুলো আছে আমরা 2 ডিএম দিয়ে দিচ্ছি লেখাগুলো কিন্তু আমাদের কেমন দেখা যাচ্ছে একটু দেখেন। এই লেখাটা কি আমাদের আগের লেখার মতো দেখা যাচ্ছে? না। এই যে লেখাগুলো কিন্তু একটু লম্বা হয়ে গেছে। এই লেখাগুলো কিন্তু একটু লম্বা হয়ে গেছে। আসলে এই লেখাগুলো কিন্তু অনেক সময় লম্বা ছিল না। অনেক সুন্দর একটা 1.3 ডিএম এর মাঝখানে ছিল। তো আমরা যদি এই যে ফন্ট সাইজ বা লেখাটার যে একটা সুন্দর আ গোড়া মোটা বা উপর নিচ সুন্দর করে দেখা যাচ্ছে একটা সুন্দর লেখা, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনারা আসলে বুঝতেছেন কিনা আমি জানি না। কিন্তু আমি টোটালি বুঝতেছি যে আসলে এই লেখাটা এরকম ছিল না। এই লেখাগুলো ছিল কিন্তু এই লম্বা এভাবে ছিল না। হয়তো লম্বাটা কম ছিল। আমরা আরেকটু সুন্দর করে এটাকে একটু চেঞ্জই করতেছি যেহেতু আমরা একটু আবারও 1.3 ডিএম এ চেঞ্জ করে দিয়ে দেখি। আমরা কোথায় চলে যাচ্ছি? আমাদের কার্ড যদি এখানে 2 ডিএম দিয়ে আসলো, আমাদের এখানে করে দিতে হবে। এটা 5 ডিএম করে দিয়ে দেখি একটা বার। কপি করে সেভ করলাম। সেভ করার পর ওকে আমার কাজ শেষ। 5 ডিএম ধরে গেছে। এখন আমি আরেকটা বার এই যে বিষয়টা হইতেছে এই, আমি কিন্তু দেখাইতে পারতেছি আপনাদেরকে যে এই লেখাটা যেরকমটা চেঞ্জ হয়ে গেল আসলে উপরে বেশি বাড়ায় গেল। পুরো ওয়েবসাইটের মাঝখানে সেটা কিন্তু ইফেক্ট করবে। আমি বলে দিচ্ছি যে একটা ওয়েবসাইটে পুরোটাই কিন্তু কেমন হবে সেটা কিন্তু আমরা বুঝতেছি। আসলে ফাঁকা জায়গায় সব ঠিকঠাক আছে। কিন্তু লেখাগুলো যেমন এই লেখাটাই একটা কিন্তু প্যারাগ্রাফের অংশ বা সরি হেড এর অংশ, হেড 2 এর অংশ। তো এটা কিন্তু একটা অংশ। এই অংশের এটা একটা অংশ, এটা একটা অংশ। এভাবে কিন্তু প্রত্যেকটা লেখাই কিন্তু আমাদের এখন চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু যে কোডটা শিখবেন সেই কোডটাকে নিয়ে কিন্তু একটু সুন্দর করে আ কমা বাড়া বা একটা চেঞ্জ করে দিয়ে সুন্দর করে দেখার চেষ্টা করবেন যে আসলে কেমন হয়। তাহলে কিন্তু আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি এভাবে রেখে দিয়ে আমার কোড যেমন ছিল সেভাবে রেখে দিয়ে আমি আবারও সেভ করে দিচ্ছি এবং আমি আবার সুন্দর করে একটা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব। এই যে আমি কিন্তু সুন্দর করে পেয়ে গেছি। তো এভাবে কিন্তু আমরা বুঝতে পারলাম কি থেকে কেন বা কি কেন, কি কারণে কেন। এভাবে কিন্তু আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট সুন্দর করে শিখতে পারি। এই ৩ টা প্রশ্নের সমন্বয়ে যদি আমরা ওয়েবসাইটকে বারবার জিজ্ঞেস করে ওয়েবসাইটের কোডকে বারবার জিজ্ঞেস করে আমরা যদি শিখতে চাই, শিখতে পারি তাহলে আমাদের কিন্তু অনেক ভালো হয়। আমাদের জন্য অনেক ভালো হয়। আমরা যারা ওয়েবসাইট ডেভেলপার তারা কিন্তু অনেক সময় আপডেটের মধ্যে থেকে আরো আপডেট হয়ে যেতে পারি। তো আজকের জন্য এ পর্যন্ত। আমি সবার কাছে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আর অবশ্যই ভালো লাগলে একটা আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। বেশি করে শেয়ার করবেন। নোটিফিকেশন বেল আইকনে টিক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে কোনো আবারও নতুন কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর আপডেট নিয়ে আসলে আপনারা অতি সহজেই বুঝতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।